সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি হলো 2025 সালের জুলাই থেকে নতুনভাবে নতুন নিয়মে নামজারিকরণ কার্যক্রম শুরু করা হয়েছে। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, সো সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 2025 সালের জুলাই থেকে নতুনভাবে নতুন নিয়মে নামজারি কার্যক্রম শুরু করা হয়েছে। ইউ মে হ্যাভ নো দ্যাট, ইতিমধ্যে আপনারা সকলেই হয়তো অবগত হয়েছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবার এই বাজেটে ল্যান্ড অটোমেশন যে সিস্টেম, এই ল্যান্ড অটোমেশন সিস্টেমের 17টি কার্যক্রম বা 17টি ভূমি সেবাকে সম্পূর্ণভাবে অটোমেশন পদ্ধতিতে প্রোভাইড করার জন্য কার্যক্রম গ্রহণ করেছে। যদিও এখনো ধীর গতিতে এই কার্যক্রম চলমান রয়েছে, তবে মনে করা হচ্ছে চলতি বছরের জুলাই থেকে এই কার্যক্রম যেমন শুরু করা হয়েছে, ঠিক তেমনি যত দ্রুত সম্ভব এটা ভূমি মালিকদের জন্যই উন্মুক্ত করে দেওয়া হবে। আবার এই ক্ষেত্রে এই ল্যান্ড অটোমেশনের আওতাভুক্ত কিন্তু নামজারি সিস্টেম থাকছে। আপনার জমির এখনো খারিজ প্রদান করা হয়নি, আপনি দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করেছেন, বাট আপনার খারিজ হয়নি। এমন হলে আপনি যেমন নাম উঠাতে পারবেন না, আপনি জমি জমার খাজনা প্রদান করতে পারছেন না, জমিটা কারো কাছে বিক্রি করে দিতে পারছেন না, বা আওয়াজ বদলও করতে পারছেন না। এই সকল সমস্যাগুলো কারণেই কিন্তু আপনাকে অবশ্যই নামজারি করতে হবে। হাওয়ার আপনাদের জন্য অত্যন্ত সুখবর হলো, আপনি বর্তমানে সরকার নির্ধারিত যে ফিস, এই সরকার নির্ধারিত ফিস যেটা, এর ভিতর থেকে নামজারি করতে পারবেন। তবে এখানে আপনাকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আগে সতর্কতা অবলম্বন করতে হবে, খুব কেয়ারফুলনেস। যদি এই কয়েকটি বিষয়ে আপনি সতর্কতার সাথে সম্পন্ন করতে পারেন, তাহলে আপনি কিন্তু সরকার নির্ধারিত ফি এর ভিতরে থেকে নামজারি করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব যে নতুন এই জুলাই থেকে যে নিয়মে আপনি নামজারি করতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনাকে যে যে ডকুমেন্টস প্রয়োজন হবে বা আপনি কোন কোন পদক্ষেপ নেবেন সেই বিষয়ে সম্পর্কে ডিটেইলে ডিসক্রাইব করব। সেটা হচ্ছে, আপনি যদি নামজারি করতে চান আর আপনি যদি ক্রয় সূত্রে মালিকানা লাভ করে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার একটি সঠিক দলিল থাকা লাগবে। যে নতুন একটা দলিল হলেই কিন্তু এসিল্যান্ড মহোদয় নামজারি করে দিবে, এটা কিন্তু এই ধরনের চিন্তা মাথা থেকে সম্পূর্ণভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। আপনি যে দলিল অনুযায়ী নামজারি করতে চাচ্ছেন, সেই দলিলটা অবশ্যই আপনার সম্পূর্ণভাবে সঠিকভাবে সম্পাদিত বা রেজিস্ট্রিকৃত হয়েছে এমন একটা দলিল হতে হবে। তাহলে আপনি এই দলিল অনুযায়ী নামজারি করতে পারবেন বা নামজারির জন্য আবেদন করতে পারবেন। এমনও অনেক জেলাতে আছে, দলিল রেজিস্ট্রেশন হবার পর বা দলিল তৈরির পর মূল দলিল হাতে পেয়ে কয়েক বছর সময় লেগে যায়। সেই ক্ষেত্রে আপনি চাইলেই যে দলিলটা করেছেন তার একটা সার্টিফাইড কপি বা নকল উঠিয়ে নিয়েও নামজারির জন্য আবেদন করতে পারবেন। তাহলে আপনার মূল দলিলের জন্য আর অপেক্ষা করা লাগবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেকেন্ড থিং, আপনি যদি উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ইনহেরিটেড প্রপার্টি উত্তরাধিকার সূত্রে যে মালিকানা পেয়েছেন বা যে ব্যক্তির নিকট থেকে আপনি মালিকানা পেয়েছেন তার সাথে আপনার সম্পর্ক কি এটা প্রমাণ করার জন্য একটি ওয়ারিশান সনদ বা একটি উত্তরাধিকার সনদ আপনাকে সংগ্রহ করতে হবে। এই উত্তরাধিকার সনদটি আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে নিতে হবে। আর আপনি যদি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন তাহলে পৌর মেয়র থেকে নিতে হবে। মহানগরে বসবাস করলে কাউন্সিলর অফিস থেকে নিতে হবে। অ্যান্ড দেন যখন এটা তৈরি করবেন তখন আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে আপনি তৈরি করবেন। আর এই বিষয়টি কিন্তু অনেকেই বুঝতে পারে না, বুঝে উঠতে পারে না, বা নিজেদের বা পারিবারিক অজ্ঞতার কারণে এখানে বেশিরভাগ মানুষ মিসলিডিং বা ভুল করে থাকে বা এরর হয়ে থাকে, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ, যার কারণে পরবর্তীতে আরো বেশি করে ভুল ভ্রান্তি বা এরর বা মিসলিডিং হয়। আর এই ভুল থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে, সঠিক বানানের সাথে মিল রেখে আপনি কিন্তু উত্তরাধিকার সনদপত্র প্রিপারেশন করবেন। থার্ডলি, আপনার অবশ্যই ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে।
চতুর্থ পর্যায়ে আপনার একটা সক্রিয় মোবাইল নাম্বার প্রয়োজন হবে, কেননা এই মোবাইল নাম্বারে কিন্তু আপনাকে এসি ল্যান্ড অফিস থেকে আপনাকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে, বা আপনাকে কবে উপজেলায় যে আপনার ভূমি অফিস বা সহকারী কমিশনার ভূমি, সেই ভূমি অফিসে, দ্যাট মিনস এসি ল্যান্ড অফিসে আপনাকে যাওয়া লাগবে, সেটা আপনাকে কনসিস্টেন্টলি মেসেজ করে ইনফর্ম করা হবে। পঞ্চম পর্যায়ে আপনার এলাকায় সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে, যদি সেটা আরএস রেকর্ড হয় তাহলে আরএস রেকর্ড খতিয়ান, ও যদি সেটা বিআরএস রেকর্ড হয় বা বিএস যে রেকর্ড আপনার এলাকায় সর্বশেষ হয়েছে, সেই সর্বশেষ রেকর্ডটিও খতিয়ানটি আপনার প্রয়োজন হবে। ষষ্ঠত, আবেদনকারীর পাসপোর্ট আকারের ছবি, আবেদনকারীর শব্দ তোলা 1 কপি পাসপোর্ট আকারের ছবি প্রয়োজন। সপ্তম পর্যায়ে আপনার যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনি যে ব্যক্তি থেকে জমি ক্রয় করেছেন সেই ব্যক্তি ও ওই ব্যক্তির কাছ থেকে তার যে দলিলটা, সেটা বায়া দলিল আপনি চেয়ে নেবেন। এই বায়া দলিলটা আপনার প্রয়োজন হবে। তবে অনেক সময় দেখা যায় যখন আপনি এটা যেন দেখাতে পারেন, এজন্য আগে থেকে আপনার প্রস্তুতি নিয়ে রাখবেন। অষ্টম পর্যায়ে আপনি যখন জমি রেজিস্ট্রেশন করেছিলেন বা দলিল যখন তৈরি করেছিলেন, ওই সময় যে ব্যক্তির নিকট থেকে আপনি জমি ক্রয় করেছিলেন অবশ্যই তিনি আপডেট সাল অনুযায়ী অর্থাৎ চলতি সাল অনুযায়ী অবশ্যই তিনি জমির খাজনা প্রদান করেছেন। তাহলে খাজনা প্রদানের দাখিলা বা চেকটাও আপনি চেয়ে নেবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই 8টি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে নতুন ভাবে নামজারি বা খারিজ করার জন্য। হাওভার এখানে আপনি যদি মনে করেন যে নামজারি প্রক্রিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে করতে হবে সেই সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, তাহলে আপনি এই সম্পর্কে ভালো ধারণা রাখে এমন কারো শরণাপন্ন হবেন। ভুলেও কোনো দালাল বা প্রতারকের কাছে যাবেন না, কেননা এখনো কিন্তু বাংলাদেশের দালাল চক্র অত্যন্ত সক্রিয় একটি অবস্থায় রয়েছে এবং সে ফর এক্সাম্পল আপনি বোঝেন না, আপনি বিষয়টি সম্পর্কে অবগত নন, এই ধরনের একটু যদি আপনি কোনোভাবে এই ধারণাটা তারা যদি পেয়ে যায় যে আপনি একটু অল্প বোঝেন, তাহলে আপনার কাছ থেকে কিন্তু বাড়তি টাকা চেয়ে নেবে এবং আপনাকে ট্র্যাপে ফেলে সুকৌশলে সরকার নির্ধারিত যে ফি তার চেয়ে কয়েক গুণ বেশি পরিমাণে টাকা হাতিয়ে নেবে। এই জন্য আগে থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমি বেসিক্যালি নিয়মগুলো বলে দিচ্ছি, গ্র্যাজুয়ালি যে কাগজগুলো বা কাজগুলো করতে হবে। তার মধ্যে 1 নম্বরে যে কাজটা সেটা হচ্ছে আপনার নিকটস্থ কম্পিউটার চালনায় দক্ষ কোনো ভালো কোনো কম্পিউটারের দোকানে আপনি যাবেন। যারা সচরাচর অনলাইনে কাজ করে থাকে এমন অনেক দেখবেন, অথবা ওই দোকানের সামনে লেখা থাকে যে অনলাইনে নামজারি খারিজ বা আপনার ভূমি উন্নয়ন কর প্রদান করা হয়। এই ধরনের যারা আগে থেকেই একটা সাইনবোর্ড দিয়ে রেখেছে এমন দোকানে আপনি যাবেন এবং দেখবেন যে দোকানদার নতুন নাকি পুরাতন নাকি এক্সপার্ট। যদি এক্সপার্ট হয় তাহলে কোনো অসুবিধা নেই, সেই ব্যক্তির কাছ থেকে আপনি অবশ্যই অনলাইনে আপনার নামজারির জন্য যে আবেদন, সে আবেদন ফর্মটা আপনি দাখিল করবেন। নামজারির জন্য আবেদন করার পর আপনার একটা কেস নাম্বার আসবে, সেই কেস নাম্বারটা আপনি অবশ্যই নিজের কাছে সংরক্ষণ করে রেখে দেবেন। অ্যান্ড দেন ইউ রিমেম্বার দ্যাট, আপনি মনে রাখবেন যে আপনার আর কিছু করা লাগবে না। আপনাকে মেসেজ করা হবে, আপনি যে নম্বরটা পেয়েছেন বা আপনি যে নম্বরটা দিয়েছেন ওই নম্বরে যখন মেসেজ আসবে আপনি তখন যাবেন সরাসরি সহকারী কমিশনার ভূমি অফিসে। সেখানে যাওয়ার পরই আপনার সকল ডকুমেন্টস যদি সঠিক থাকে, আপনাদের যে যে ডকুমেন্টসগুলোর কথা এতক্ষণ আমি বললাম এই ডকুমেন্টসগুলো আপনি সাথে করে নিয়ে যাবেন। সবগুলো যাচাই বাছাই করে যদি সঠিক থাকে তাহলে আপনাকে ওই দিনেই একটা নামজারি খতিয়ান দিয়ে দিবে। আর যদি ওই ব্যক্তি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে বা প্রতারক হয়ে থাকে, সেই ক্ষেত্রে হয়তো আপনাকে কূটকৌশল অবলম্বন করে আপনার থেকে তৎক্ষণাৎ কিছু টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। আপনি মনে রাখবেন যে আপনার সাথে যদি এরূপ ঘটে তাহলে আপনি সাথে সাথেই ভূমি মন্ত্রণালয়ের যে কল সেন্টার সেখানে আপনি কল দিবেন। 1622 নম্বরে কল দিয়ে আপনি উল্লেখ করবেন যে আপনার নামজারির যে প্রক্রিয়াটা এখানে এসি ল্যান্ড মহোদয়ের কাছে রয়েছে, আপনার সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হচ্ছে না,
আপনার সমস্ত ডকুমেন্টস সঠিক আছে, এরপরও তাহারা প্রয়োজনীয় পদক্ষেপ সেটা তারা গ্রহণ করছে না, নামজারি সম্পন্ন করে দিচ্ছে না, আপনি 1612 নম্বরে কল করে এসব ফন্দি ফিকিরের কথা বলে শুধু তাদের অবগত করে রাখবেন, আপনাকে আর কিছুই করা লাগবে না। আপনি উক্ত এসি ল্যান্ড অফিসের ঠিকানা দিয়ে দিবেন, তারা সরাসরি উক্ত এসি ল্যান্ড অফিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এরপরও যদি কাজ না হয় আপনি সরাসরি সেনাবাহিনীর সহায়তা নেবেন যে আপনার সমস্ত ডকুমেন্টস সমস্ত কাগজপত্র সঠিক আছে, আপ টু ডেট আছে, ওয়ারাস তারা আপনাকে নামজারি করে দিচ্ছে না। এরপরও যদি কাজ না হয় তাহলে আপনার এলাকায় এই মুহূর্তে দায়িত্বশীল সৎ অনেস্ট যে গণ্যমান্য ব্যক্তিরা রয়েছে সবাই তো আর খারাপ নয়, যারা কম্পারেটিভলি একটু দুর্নীতি মুক্ত রাজনীতিবিদ যারা রয়েছে আপনি তাদের শরণাপন্ন হবেন। আপনি যদি বিএনপির সাপোর্টার হয়ে থাকেন তাহলে আপনি বিএনপি বা আপনি যদি জামায়াত বা এনসিপি যে দলেরই হন না কেন, মূল কথা হচ্ছে আপনার এলাকায় গুড মাইন্ডেড যারা রয়েছে এসব ব্যক্তির কাছে যাবেন। এমন কোন ব্যক্তির কাছে যাবেন না যেন আবার উল্টোটা হয়, হিতে বিপরীত হয়, অর্থাৎ আপনার থেকে যেন আবার বাড়তি টাকা নিয়ে না নেয়। তাহলে বুঝতেই পারছেন যে এমন ব্যক্তির শরণাপন্ন হবেন যারা সরাসরি আপনার এই যে সমস্যাটা এই সমস্যার সলিউশন করে দিবে। অথবা আপনার এমনও হতে পারে আপনি কিছু সাংবাদিকদের কাছে গেলেন, বাংলাদেশে এমন অনেক ভালো সাংবাদিক রয়েছে যাদের স্থান অনেক উচ্চে, যারা আপনার কাছ থেকে একটি টাকাও না চেয়ে আপনার এই যে সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য আপনার পক্ষে এসে দাঁড়াবে। এই পদক্ষেপগুলো যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে খুব সহজেই মনে রাখবেন যে যত বড় দুর্নীতিগ্রস্ত এসি ল্যান্ড হোক না কেন, সেই এসি ল্যান্ড এবং তার সহযোগীরা আপনার ব্যাপারে একটু হিসেব করবে এবং আপনি যে একজন সচেতন নাগরিক কনসাস পারসন এটা সে খুব সহজে বুঝতে পারবে। দ্যাটস হোয়াই আপনার কাছ থেকে বাড়তি টাকা আর সে কখনো চাইবে না এবং আপনাকে বাড়তি টাকা না চেয়ে দ্যাট মিনস সরকার নির্ধারিত যে ফি সেই ফি এর ভিতরে আপনার নামজারিটা যদি সম্পন্ন করে না দেয় তাহলেও আপনার চিন্তার কোনো কারণ নেই। দেখবেন যে আজ না হোক কাল, কাল না হোক পরশু তারা এই কাজ সম্পন্ন করে দেবে, আপনাকে প্রস্তাবিত খতিয়ান প্রদান করবেই করবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি বুঝতে পেরেছেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে এই কার্যক্রমগুলো গ্র্যাজুয়ালি যে করতে বললাম সেগুলো করতে হবে। আপনি প্রস্তাবিত খতিয়ান হাতে পাওয়ার পর সরাসরি আপনার ইউনিয়ন অফিসে চলে আসবেন। ইউনিয়ন ভূমি অফিসে এসে আপনি যে নায়েব বা তহসিলদার থাকবে তার কাছে দিবেন। ওই ব্যক্তি আপনার একটি হোল্ডিং খুলে দেবে এবং হোল্ডিং খুলে আপনার হোল্ডিং করে দিবেন এবং হোল্ডিং করে নিয়ে আপনি মোবাইলে কিভাবে খাজনা প্রদান করতে হয় এটার জন্য একটা রেজিস্ট্রেশন করবেন। আপনার যে খাজনা আসবে আপনি বাড়িতে বসে বা বাংলাদেশের যে কোনো প্রান্তে বা বিশ্বের যেখানেই থাকেন না কেন আপনি অনলাইনে যে ব্যাংকিং সিস্টেম গুলো আছে, সে ফর এক্সাম্পল বিকাশ, রকেট, নগদ, এগুলো ইউজ করার ফলে আপনার জমির খাজনা আপনি পরিশোধ করতে পারবেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে এই প্রসিডিউর গুলো অ্যাপ্লাই করতে পারলে আপনার নামজারি কিন্তু আপনি যে সরকারি নির্ধারিত ফি এর ভিতরে আপনি সম্পন্ন করতে পারবেন। এবং মনে রাখবেন আপনার যে 8টি ডকুমেন্টস এর কথা আমি বললাম এই 8টি ডকুমেন্টস যেন আপনার কাছে ঠিকঠাক ভাবে থাকে এটাও কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইন বিষয়ক কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।